আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর একটি নতুন চ্যাপ্টার আর অনেক বেশি গুরুত্বপূর্ণ প্লান্ট অ্যাসেট, অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আমরা আজ বেসিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভালো করে এই ক্লাসটি দেখতে হবে, তাহলে এই চ্যাপ্টারে যত খুঁটিনাটি বিষয় আছে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবো। তাহলে আমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে নেই। শেয়ার করার পর ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসে চলে যাব। যারা লাইভে যুক্ত হয়েছ, ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। তোমরা শুনতে পাচ্ছ সবাই? দেখো তো। কপি হয় না কেন? হুম, এবার কপি হয়েছে। সবাই দেখো ঠিকঠাক ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তোমরা প্লান্ট অ্যাসেট বলতে কি বোঝো? তোমরা নিজেরা কি বোঝো প্লান্ট অ্যাসেট বলতে? যদি কেউ জানো আমাকে একটু বলো। প্লান্ট অ্যাসেট কি বলো তো ভাইয়া? কেউ পারবা? স্থায়ী সম্পত্তি। হ্যাঁ, প্লান্ট অ্যাসেট স্থায়ী সম্পত্তি। আরো ভালো করে কেউ যদি বোঝো আমাকে একটু বলো যে প্লান্ট অ্যাসেট আসলে কি। না পারলে আমি বুঝাই দেবো। এক প্রকার বিনিয়োগ হিসাবে ব্যবহৃত হয়, তার মানে প্লান্ট অ্যাসেট একটা স্থায়ী সম্পদ যার মাধ্যমে আমাদের কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি হয়, ব্যবহৃত হয়। মানে প্লান্ট অ্যাসেট এমন এক ধরনের স্থায়ী সম্পদ যার মাধ্যমে আমরা কি করতে পারি ভাইয়া, মুনাফা অর্জন করতে পারি। ঠিক তো? না বোঝো নাই? তা এই অবশ্যই দীর্ঘমেয়াদী, যদিও আমরা সম্পত্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বলি না, আমরা বলি ফিক্সড অ্যাসেট। কি বলি ভাইয়া বলো তো? ফিক্সড অ্যাসেট বলি। মানে আমরা সম্পত্তির ক্ষেত্রে মূলত দীর্ঘমেয়াদী বলা হয় না, আমাদের সম্পত্তির ক্ষেত্রে বলা হয় ফিক্সড অ্যাসেট। ঠিক আছে না? ওকে, তাহলে আমরা এখন মূলত মেন ক্লাসে চলে আসি। যে এই যে আমরা প্লান্ট অ্যাসেট করব, এক্ষেত্রে আমাদের মেন কি কি কাজ থাকতে পারে। তোমরা দ্বিতীয় বর্ষে বলতে ইন্টারমিডিয়েট যখন এইচএসসি ছিলা, তখন দ্বিতীয় বর্ষে বা প্রথম বর্ষেও ছিল তোমাদের মনে হয় ফার্স্ট পেপারে দৃশ্য ও অদৃশ্যমান সম্পদের হিসাব মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, ওখানে তোমরা এই যে অ বলছো, এর ক্ষেত্রে অনেকগুলা ভাগ, নির্দিষ্ট কোনো ভাগ নেই।
তিনটা কি চারটা এমন না, অনেক বইতে 15-20টা ভাগও দেওয়া আছে, মানে অবচয় নির্ণয়ের সূত্র। তা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখে এসেছিলাম ওখানে ছিল কিন্তু সরল রৈখিক পদ্ধতি। কি পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি। আর 2 নম্বরে যাকে ইংলিশে বলা হয় স্ট্রেট লাইন বেসিস। কি বলিস আবার বলো ভাইয়া? স্ট্রেট লাইন বেসিস, অর্থাৎ সরল রৈখিক পদ্ধতি। আর 2 নম্বরে কি ছিল? ক্রমহ্রাসমান জের পদ্ধতি, মনে পড়ে? যাকে বলি আমরা কি ডাবল ডিক্লাইন মেথড, ডাবল ডিক্লাইন মেথড বা ডাবল ডিক্লাইন বেসিস। আমাদের আরো ছিল কিন্তু উৎপাদন একক পদ্ধতি, মনে পড়ে কিনা বলো? উৎপাদন একক পদ্ধতি অর্থাৎ প্রোডাকশন ইউনিট বেসিস বা মেথড। এরপর আমাদের আরো কি ছিল বলো তো ভাইয়া? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ইংলিশে বলা হয় সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। আনি দিও এক বোতল। আচ্ছা, এরপর আমাদের আরো ছিল এ জাতীয় ওই যে মাইলেজ পদ্ধতি, তোমাদের মনে আছে? মাইলেজ, মনে করো একটা গাড়ি ক্রয় করেছো, ওই গাড়ির অবচয় যখন তুমি নির্ণয় করবা এটা মাইলেজ পদ্ধতিতে করবা। তাহলে মোটামুটি তোমাদের ওই পূর্বের বিষয়গুলো মনে পড়তেছে কিনা আমাকে একটু বলো তো। আমি তো বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমরা পূর্বের বিষয়গুলা এইগুলা হচ্ছে তোমাদের মনে পড়ছে কিনা হালকা পাতলা আমাকে একটু বলো। জি ভাইয়া, ক্রমবর্ধমান পদ্ধতি। তাহলে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আমাদের বাংলায় যেটা বলি ভাইয়া, তোমরা বলো তো অবচয় আর অবলোপন এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলতে পারবা? অবচয় আর আরেকটা তোমাদের এমনি বাংলায় বলি, অবলোপন তো পরে শিখাই। অবচয় আর একটা হচ্ছে অপচয়। আমি দুইটা বিষয় লিখেছি দেখো বোর্ডে, অবচয় আর একটা কি অপচয়। এই দুইটা বিষয় সুন্দর করে কেউ যদি ব্যাখ্যা করতে পারো আমাকে বলো। এই সম্পত্তিটা আসলে ওই হয় তাকে অবশ্যই বলে, আর অপচয় হচ্ছে আমরা যেগুলো প্রয়োজনে ব্যতীত ব্যবহার করি তাকে অপচয় বলে। আরো সুন্দর করে ক্লিয়ার করতে পারবা কেউ? অবচয় আর অপচয় পারবা না? দেখো তো ভাইয়া, অবচয় বলতে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। কি বলেছি বলো ভাইয়া? স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কি ক্ষয়ক্ষতি, তাকে কি বলা হচ্ছে? অবচয়। আর অপচয়, অপচয় কি তাহলে বলো? অপ্রয়োজনীয় খরচ। অপ্রয়োজনীয় ভাবে নষ্ট করা, প্রয়োজনীয় না, তাই না? কোন জিনিস অপ্রয়োজনীয় ভাবে ক্ষয়ক্ষতি, তাই না? বলো, আমার লাগবে মনে করো 1 প্যাকেট বিরিয়ানি, আমি মনে করো মন চাইছে 2 প্যাকেট বিরিয়ানি অর্ডার দিলাম, দিয়ে 1 প্যাকেট খাইলাম আর 1 প্যাকেট কি করলাম? নষ্ট করলাম। কারণ তোমার মনে করো তোমার কলা খাইতে মন চাইছে, তুমি সর্বোচ্চ মেয়েদের ক্ষেত্রে 2টা বা 3টাই এনাফ, ছেলেরা মনে করো সর্বোচ্চ 4-5টা খাইতে পারলাম। এখন তুমি যদি 10টা অর্ডার দাও আর অনেক বেশি পাকা মনে করো আজকের মধ্যে খেয়ে নিতে হবে, এবার কিছু খাইতে পারলা আর কিছু থেকে গেল, তার মানে গেল অবস্থা হয়ে গেল না? তার মানে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত ক্রয় করে যদি আমরা ওটা নষ্ট করি তাহলে এটা কি বলা হয়? অপচয়। আর অবচয় হচ্ছে
ব্যবহারজনিত কি ক্ষয়ক্ষতি বা মূল্য হ্রাস। তাহলে অপচয় আর অবচয় মনে থাকবে। ওকে, এই অবচয় তো আমাদের দরকার নাই, আমাদের দরকার এই অবচয়। অপচয়ের কোনো প্রয়োজন নাই। এই অবচয়কে আমরা কি বলি বলতো? ডিপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন মানে কি? অপচয়। অবচয়। মনে রাখবা, যেগুলো ছোঁয়া যায়, টাচ করা যায়, বাস্তব অস্তিত্ব আছে, এ জাতীয় সম্পত্তির ক্ষয়ক্ষতিকে বলা হয় ডেপ্রিসিয়েশন বা অবচয়। মনে থাকবে? যন্ত্রপাতি, কলকবজা, দালান কোঠা, আমার এই যে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ, এ ছোঁয়া যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে। তো মনে করো আমি যখন এর বর্তমান বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা, তো মনে করো 5 বছর চলবে আমার এই 5 লক্ষ টাকার সম্পত্তি। তাহলে আমার এক এক বছরে অবচয় হচ্ছে কত? 1 লাখ টাকা। তাহলে এক এক মাসে কত করে অবচয় হচ্ছে? প্রায় 8-9 হাজার টাকা করে, বা 8,500 টাকা মেবি, ওরা কাছাকাছি। তার মানে আমার ইনকাম থেকে প্রতি মাসে উচিত ওই 10,000 টাকা করে আলাদা করে রেখে দেওয়া। তাহলে আমার এই সম্পদটা যখন নষ্ট হয়ে যাবে, তাহলে তখন আমার আর টাকার টেনশন করা লাগবে না। আমার যা ইনকাম হচ্ছে, ওই ইনকাম থেকে যদি আমি প্রতি মাসে 10,000 করে রেখে দিই, যখন আমার এই সম্পদটা আবার নতুন করে ক্রয় করা লাগবে, আমার ওই পুঞ্জীভূত অবচয় থেকে আমি ক্রয় করতে পারবো না। বোঝো নাই? তাহলে অবচয় কেন কাটা হয়, ক্লিয়ার হয়েছ? তার মানে আমাদের সম্পদ ব্যবহারজনিত ক্ষয়ক্ষতির ফলে যদি আবার নতুন করে ক্রয় করা লাগে, তাহলে এই অবচয় যে আমরা কাটি প্রতি বছর, এগুলো যদি আমি জমায়ে রাখি, তাহলে আমার যখন এই সম্পদ বিনষ্ট হয়ে যাবে, নতুন করে আমি আবার সংস্থাপন করতে পারবো না। বোঝনি? তাহলে অবচয় কাটা যৌক্তিক না অযৌক্তিক? কথা বলো। যৌক্তিক। এবার অবচয় না কাটলে কি অসুবিধা হতে পারে আমি যে আলোচনা করতেছি, যদি তোমাদের থিওরিও আসে তাহলে তোমরা লিখে আসতে পারবা। তো মনে করো আমি যদি অবচয় না রাখি তাহলে কি হবে? মনে করো ওই যে মালিক মালিক নতুন বিয়ে শাদী করছে, তো এখন মেয়েদের ম্যাক্সিমাম শখ কি? অলংকার গহনা শখ আছে না নাই? যদি দেখে আমার মান্থলি ইনকাম 1 লক্ষ টাকা বা সামথিং, তাহলে প্রতি মাসের শেষে চাহিদা অনুযায়ী দাবি করবে না যে আমার এই অলংকারটা নেই, বানাই দেন, হ্যান ত্যান? করবে না করবে না? আরো 2-4 বছর পর যখন ছেলে মেয়ে হবে মনে করো, তো তখন ওই বাচ্চারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলা যখন দেখবে অনেক টাকা প্রফিট আছে, তখন ওই প্রফিট থেকে তোমার কি বলবে, মানে খেলনা বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করতে বলবে না বলবে না বলো তো? বলবে। তো এখন তুমি যদি ওই টাকাটা পুঞ্জীভূত অবচয় আকারে রেখে দাও, তাহলে তখন তোমার প্রফিট কম দেখানো হচ্ছে না হচ্ছে না? একটু কথা বলো। তুমি যখন অবচয় বাবদ দেখাচ্ছ, তো তখন তোমার প্রফিট কমিয়ে যাচ্ছে না যাচ্ছে না? জি ভাইয়া। তাহলে তোমার পরিবারের লোক বা বন্ধু বান্ধব চাইলেও কি তোমার কাছ থেকে হাওলাত বা যাই বলি না কেন ওই আবদার একটা আর করতে পারবে? না। কারণ তোমার তো ওই যে অবচয়ে রেখে দিছো, তার মানে অবচয় বাদ দেওয়ার পর তোমার কাছে যে পরিমাণ টাকা আছে, ওই পরিমাণ টাকা তোমারই সংসার চালাইতে লাগবে। তার মানে বাইরের কোনো মানুষও টাকা চাইতে পারবে না। আর মাঝখানতে তোমার সম্পদ যখন মেয়াদ শেষ, তখন নতুন করে আবার সংস্থাপন করতে পারছো। এজন্য আমরা ডেপ্রিসিয়েশন রাখি না। বোঝনি এখনো? আর একটা বিষয়, তোমাদের ক্যাশ ফ্লো কার কার ধারণা ছিল? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে নগদ প্রবাহ বিবরণী কার কার মনে আছে? জি ভাইয়া। মানে একটা অঙ্ক আছে, এটা মনে আছে তোমাদের? অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং,
ওই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মনে পড়ে কিনা দেখো তো। জি ভাইয়া মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, তো এখানে তোমাদের শিখাইতাম না ডেপ্রিসিয়েশন যোগ করতে হয়? জি ভাইয়া। তাহলে অপারেটিং। প্রফিটের সাথে যোগ করতে হয় না, নেট প্রফিটের সাথে অপারেটিং এর ভিতরে যাইতো। তো জি কেন যোগ করতে হয় এবার বোঝো, কারণ আমরা এখানে আগেই ডেপ্রিসিয়েশন যখন লিখছিলাম নেট প্রফিট থেকে মাইনাস করছিলাম, কিন্তু আসলে তো এটা নেট প্রফিটের একটা অংশ না, অংশ না। তোমরা একটু গভীরভাবে ভাবো তো, এই ডেপ্রিসিয়েশনের টাকা আমাদের ক্যাশ বাক্সে থাকে না থাকে না? মনে করো থাকি। আমার এই বছর মানে এই মাসে আমার 1 লাখ টাকার কোর্স বিক্রি হয়েছে। কত টাকার কোর্স বিক্রি হয়েছে? 1 লক্ষ টাকা। তা আমি মনে করো 10,000 টাকা আমার এই মেশিং এর জন্য অবশ্যই বাবদ রেখে দিলাম। এই 10,000 টাকা কি আসলে কোথাও চলে গেল, নাকি আমার ওই ক্যাশ বাক্সে আছে? ক্যাশে আছে। কিন্তু আমি অবশ্যই দেখাইছি, এর জন্য কি হয়েছে, প্রফিট কমে গেছে না যায়নি? কমে গেছে। আর আমার তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ দেখাতে হয়, ওখানে কত লাভ বা লস এটা তো আর দেখানো লাগে না, লাগে? না। এই জন্য আমরা ওখানে ডেপ্রিসিয়েশনটা আবার যোগ করি। কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবাই বলো, না হলে আমি আবার বুঝাবো। ডেপ্রিসিয়েশন কেন যোগ হয় আমার মনে হয় সবাই বুঝেছো। কারণ অবচয়ের টাকা আসলে আমার ক্যাশ বাক্সেই থাকে, কিন্তু আমি অবচয়টা দেখাই শুধু নেট প্রফিট কমানোর জন্য। কিন্তু যখন আমি টোটাল নগদ হাতে কত আছে এটা দেখতে চাই ক্যাশ ফ্লোর মাধ্যমে, এই জন্য আবার ডেপ্রিসিয়েশন যোগ করতে হয়, না বোঝনি? আরো একটা বিষয় আছে ডেপ্রিসিয়েশন দেখার। কি বিষয় কেউ বলতে পারবা? খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখি কে বলতে পারে। যে বলতে পারবে তার 20 টাকা রিচার্জ আছে, যা যে পাবে তাকে দিব, নাও। আব্দুল্লাহ পারবা না ভাই? জি ভাইয়া, প্রশ্নটা আবার বলেন না। আরেকবার বলো। ওই ডেপ্রিসিয়েশন বিয়োগ করার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ কি? প্রফিট কমানোর জন্য use করা হয়। নেট প্রফিট কমানোর জন্য অবশ্যই, কিন্তু গুরুত্বপূর্ণ কারণ বলতে হবে তোমাকে। কোন কারণের জন্য আমরা ডেপ্রিসিয়েশন বিয়োগ করি? এই যে আমাদের একটা সম্পত্তি যেগুলো আছে এগুলা হচ্ছে না। আমি আর একটু সহজ করে দিই, ফাইন্যান্সের দিকে নজর দাও। ফাইন্যান্স, ফাইন্যান্স সাবজেক্টের দিকে নজর দাও, তাহলে আরো ভালো বুঝবা। যারা কমেন্টে পারো বলতে পারো। ও কেনার কেউ পারবা না? আমি বলে দেবো? জি ভাইয়া বলে দেন। তোমাদের পারা উচিত ছিল, ওই যে ট্যাক্স কম দেবো তাই। ডেপ্রিসিয়েশনের উপর তো আমরা ট্যাক্স দেই না, মনে আছে? ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ওখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয় অথবা ডেপ্রিসিয়েশনও বাদ দিতে হয়, মনে আছে? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে কি বাদ দাও? ডেপ্রিসিয়েশন বাদ দাও, দিয়ে হয় ইবিটি, তারপরে ট্যাক্স ধরো না। আর তো পুরো না হইল। তো ট্যাক্স বাদ দিয়ে ইএটি পাও, আবার দেখো পরে আবার ডেপ্রিসিয়েশন যোগ করে ক্যাশ ফ্লো আপনার ট্যাক্স করো, না বোঝনি? তার মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি, আমাকে ট্যাক্স কম দেওয়া লাগবে সরকারকে ডেপ্রিসিয়েশনের উপরে। যে সম্পদ ক্ষয় হচ্ছে ওই সম্পদের উপরে তো আসলে ট্যাক্স দেওয়া উচিত নয়। তোমরা নিজেরাই ভাবো, ট্যাক্স দিলে না তোমাদের ব্যবসা যারা করতেছে তাদের লস, বা তোমরাই ব্যবসা করবা তোমাদের লস হবে না? জি ভাইয়া হইছে। হ্যাঁ, তার মানে সরকারের কর ফাঁকি দিয়া না, অবশ্যই এটা সরকারের কর মানে একটু হ্রাস পাওয়া। কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে মনে রাখবা লোন, লোন নেওয়া। কর ফাঁকির ক্ষেত্রে কি নেওয়া আবার বলো? লোন নেওয়া, ব্যাংকের থেকে ঋণ নেওয়া, সব থেকে বড় কর ফাঁকি দেওয়া। যারা বড় বড় ব্যবসায়ী 1,000 কোটি 5,000 কোটি, হ্যাঁ এভাবে লোন নেওয়া আছে। 1 কোটি না ভাই, আরাম হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া আছে। 1-5 কোটি ওগুলো মধ্যবিত্ত, বুঝতে পেরেছ? আর আমাদের তো কোনো প্রকারের মধ্যেই পড়ি না, আমাদের তো
10-15 হাজার 50 হাজারও দিতে চায় না, তাই না ভাইয়া? যদিও দরকার নাই লোন নেওয়ার, তারপরেও মনে করো তুমি যাও, তোমার 50 হাজারও দেবে না। আর ঠিকই ওই যে রাফসান না কি জানো ছোট ভাই, ওদের ঠিকই 2.5 কোটি 3 কোটি দিয়ে রাখছে, তাই না? ওকে, যাই হোক, আমি এখনো মেন আলোচনায় আসি নাই, তোমাদের এমনি বেসিক ক্লিয়ার করতেছি। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন মানে কি ভাইয়া? অবচয়। আর এই অবচয়গুলা কোন অংশের উপরে হয় কে বলতে পারবে? আবার বলো একটু। স্থায়ী সম্পদ দৃশ্যমান, ইয়েস, যাকে টাচ করা যাবে, ছোঁয়া যাবে, বাস্তব অস্তিত্ব আছে, এই জাতীয় সম্পত্তির উপরে যে অবচয় তাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন। ওকে, এখন অদৃশ্যমান যেমন আছে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব, নাম শোনো নাই? এদের যে অবচয়, এদের অবচয়কে কি বলা হয় কে বলতে পারবে? অবলোকন, অবলম্বন। ইংলিশে কি বলে? অ্যামortization, অ্যামোর্টাইজেশন, ইয়েস, অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন। তুমি কি পূর্বেও ক্লাস করছো না নিজে থেকে বাসায় বসে প্র্যাকটিস না করছো? ভাইয়া, বাহ, ভালো পারছো। এটার নাম অবলোপন। কি বলেছি? অবলোপন। আর এটা কি ছিল ভাইয়া? অবচয়। আরো এক ধরনের আছে, যেমন বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে না নাই বলো তো ভাইয়া? প্রাকৃতিক সম্পদ আছে না নাই? আছে, আছে। তো এই প্রাকৃতিক সম্পদের না একদিন শেষ আছে, না আজীবন চলবে? আজীবন চলবে। আজীবন চলবে পাগল। না ভাইয়া, শেষ হয়ে যাবে। এই প্রাকৃতিক সম্পদ মাঝেই বলে না যে এখানে আমাদের খনিজ সম্পদ শেষ হয়ে যাচ্ছে, গ্যাস প্রায় শেষের দিকে, হ্যান ত্যান, নিচে যে তেল আছে এই তেলগুলা শেষের দিকে, এরকম কথা শোনো না শোনো না? হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি শুনেই থাকো তাহলে এগুলো কিন্তু আমাদের শেষের দিকে বা শেষ হতে পারে, তাহলে এরও তো একটা অবচয় আছে, তাই এর নাম কি কেউ বলতে পারবে? ইংলিশে কি বলে? ইংলিশে কি বলে বলো? ডেপ্লিশন। কি বলিস আবার বলো? এর বাংলা কে বলতে পারবে? ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু মন থাকবে না? মানে আমাদের হ্রাস পাচ্ছে, হ্যাঁ, সম্পদগুলো হ্রাস পায়, এই জন্য বলা হয় ক্ষয়িষ্ণু। আশা করি তোমরা এ পর্যন্ত ক্লিয়ার হয়েছো, না এখনো হয় নাই? ওকে, তাহলে মোটামুটি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। এখন আমরা এই অংশের পর তোমাদের যে মেন যে ডেপ্রিসিয়েশনের জাবেদা মানে ডেপ্রিসিয়েশন নির্ণয়ের ফর্মুলা, এই অংশটা দিব। তোমরা জানো যে ডেপ্রিসিয়েশনের সূত্রই হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। কি বলেছি? যাদের ইউজফুল লাইফ লিখতে মনে থাকবে না তারা একটা এন দিবা। কি দিবা? এন। এন মানে নাম্বার অফ ইয়ার। এর থেকে আরো সুন্দর নাম আছে, এস্টিমেটেড লাইফ। এস্টিমেটেড লাইফ। দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা? জি ভাইয়া। তার মানে উপরে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু আর নিচেই ইউজফুল লাইফ অথবা এন অথবা এস্টিমেটেড লাইফ, যে কোনো একটা লিখবা, সবগুলো না কিন্তু, যে কোনো একটা দিবা, তোমাদের যেটা মনে থাকে সেটা দিবা, সমস্যা না। তোমরা নাম্বার অফ ইয়ারও লিখতে পারো চাইলে। তাহলে আশা করি এ পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার নাকি? ক্লিয়ার কিনা বলো আমাকে একটু কষ্ট করে। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এরপর যদি ক্লিয়ার হয়েই থাকো, এরপর আমাদের
যদি মনে করো এই সিস্টেমে না আসে সাপোজ, তোমার সেক্ষেত্রে এমন হবে যদি পার্সেন্টেজ আকারে করো, এভাবে অবশ্যই না করে পার্সেন্টেজ নিয়ে করবা। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন রেট কি বলিস আবার বলো। depreciation rate উপরে 100% ডিভাইডেড বাই ওই এন বাই ইউজফুল লাইফ বাই এস্টিমেটেড লাইফ, অথবা এটা আমরা আরো সুন্দর করে লিখতে পারি 1/n × 100। এই ক্ষেত্রে আর পার্সেন্টেজ দিবা না, কিন্তু কিন্তু এইভাবে লিখলে, প্রথমটা লিখলে পার্সেন্টেজ দিবা, আর ওইভাবে লিখলে 1/n × 100, ওই 100তে গুণ করা মানে পার্সেন্টেজ হয়ে গেছে। তার মানে এখানে যদি 5 থাকে, 100 5 দিয়ে ভাগ করা মানে 20%। 10 বছর থাকলে 10%, না বোঝনি? এই পর্যন্ত ক্লিয়ার? डेप्रिसिएशन रेट একটু বুঝিয়ে দেন আমাকে। ডেপ্রিসিয়েশন রেটটা ভাইয়া এই লাস্টের সূত্রটা মনে রাখো না ভাইয়া, 1/n × 100 মনে থাকবে না? মনে করো রেটটা কি হিসেবে লিখবো, নিচেটা কি হিসেবে? যদি তোমার রেট চাই, রেট চাইলে রেট এন এর মান হচ্ছে বছর। মনে করো তোমার 5 বছর আছে ভাইয়া, তাহলে 1/n মানে 5 আর গুণ 100, 100 সবসময় লিখবা। তাহলে 100কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে? 20। তাহলে ওই 20% হচ্ছে তোমার রেট, ডেপ্রিসিয়েশন রেট, না বোঝনি? ওকে, এখন তোমার এই ডেপ্রিসিয়েশন রেট দিয়ে যখন তুমি ডেপ্রিসিয়েশন করবা, তখন তোমার ডেপ্রিসিয়েবল ভ্যালু লাগবে। কি লাগবে? ডেপ্রিসিয়েবল ভ্যালু। এই ডেপ্রিসিয়েবল ভ্যালু আরো সহজ, ওই যে উপরে ধরে লিখেছিলাম কস্ট মাইনাস কি সেলভেজ ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু মানে কি? অপচয়যোগ্য মূল্য। ডেপ্রিসিয়েবল ভ্যালু মানে কি আবার বলো? অবচয়যোগ্য মূল্য। তাহলে এটা কেমনে পাবো? কস্ট মাইনাস salvage value ভ্যালু। দেখো তো এই কনসেপ্ট ধাপে ধাপে ক্লিয়ার হচ্ছে কিনা তোমাদের? এখন এই কস্টের ভিতরে কি কি থাকতে পারে তাও তো জানা উচিত। এই সেলভেজ ভ্যালুর অনেকগুলো নাম আছে, আমি লিখে দিই। সেলভেজ ভ্যালু মানেই ভগ্নাবশেষ মূল্য, একে স্ক্র্যাপ ভ্যালু বলে। কি বলে? scrap value এই এসভি মানে সেলভেজ ভ্যালু, এসভি মানে আবার কি স্ক্র্যাপ ভ্যালু। পুনরূপ সেলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, স্ক্র্যাপ ভ্যালু, এই নামও থাকতে পারে। আর একটা থাকতে পারে, কেউ বলতে পারবা? এই যারা আমার কাছ থেকে পূর্বের রেকর্ড কোর্স গুলা নিয়েছিলা, মেলা আগে ভর্তি হয়েছিল ফার্স্ট ইয়ারের শেষেই, তারা ক্লাসগুলো দেখো নাই? দেখলে তো পারতা। রেসিডিয়াল ভ্যালু কি বলিস আবার বলো? এই তিনটা মানেই ভগ্নাবশেষ মূল্য, মন থাকবে? সেলভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, বাকি রেসিডিয়াল ভ্যালু। মন থাকবে কিনা বলো তো ভাইয়া? এখন আমরা কস্টের মধ্যে কি কি দেবো লক্ষ্য করো। কস্ট, কস্ট মানে কি? ব্যয়, মানে স্থায়ী সম্পত্তির মূল্য কত। তো এক কথায় আমরা যে দামে পারচেজ করবো ওই দাম, না বোঝনি? এর সাথে আমাদের অ্যাড হবে কি? যদি ক্যারিং কস্ট থাকে অ্যাড হবে, না হবে না? ক্যারিং কস্ট মানে বহন খরচ। এরপরে কি? সংস্থাপন ব্যয়। হ্যাঁ, তাহলে আমাদের সংস্থাপন ব্যয়কে কি নামে ডাকতে পারি বলো? repairing cost রিপেয়ারিং না পাবো, রিপেয়ারিং বলতে আমাদের মেরামত। রিপেয়ারিং মানে কি? মেরামত। আর সংস্থাপন নামে আর কি নাম আছে বলো দেখি? কেউ বলতে পারবা? আব্দুল্লাহ পারবা? বলো তো ভাই। যারা পাক এমনিতেই স্ট্যাবলিশ খরচ বলতে পারো, মানে স্ট্যাবলিশমেন্ট খরচ
বলতেই পারো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা আমাদের এগুলো লিখতে হবে। লেখার পর এইগুলোই আসবে, মূলত এর বাইরে আসে না। আর ভ্যাট ট্যাট থাকলে কিন্তু আমাদের পরবর্তীতে লাগে, এখানে লাগে না। আমরা স্টাবলিশ লিখি এক কথায়। সংস্থাপন ব্যয়। ওকে, তাহলে আমরা এই যে অংশগুলো দেখতেছি এগুলো সবকিছু মিলাই আমাদের কস্ট হবে। তাহলে এখন তোমাদের স্যালভেজ ভ্যালু শিখলা, স্ক্র্যাপ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু এগুলো শিখছো, কোনো সমস্যা না। এখন আমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো জানতে হবে, মনে রাখতে হবে, খাতায় লিখে রাখো ভাইয়া। যে অবচয়ের ক্ষেত্রে, হ্যাঁ, শুধুমাত্র ডাবল ডিক্লাইন মেথডে, ডাবল ডিক্লাইন মেথড, কি নাম বলিস আবার বলো? ডাবল ডিক্লাইন মেথড। এই পদ্ধতিতে, হ্যাঁ, এই নিয়মে বা এই পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করার দরকার নাই। ভগ্নাবশেষ মূল্য কি দরকার নাই? মানে এমনি মেন টাকার উপরেই অবচয় কাটবা। ডাবল ডিক্লাইন মেথড যখন করবা, এই মেথডে কি করবা না আবার বলো ভাইয়া? ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে অবচয় কাটার দরকার নেই। মানে এই পদ্ধতিতে সেলভেজ ভ্যালু বিয়োগ করার আগেই যে মান থাকে ওই মানটাই তোমার ডেপ্রিসিয়েবল ভ্যালু, মানে কস্ট প্রাইসটাই কি ডেপ্রিসিয়েবল ভ্যালু। মানে ওখানে আর অবচয় মানে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করার প্রয়োজন নাই। এখন মনে রাখবা, আবার লাস্টে রাখো, শেষের বছর বিয়োগ করে অবচয় দেখাতে হয়। শেষের বছর সেলভেজ ভ্যালু বিয়োগ করে অবচয় দেখাতে হয়। বিয়োগ করে কি করতে হয়? ডেপ্রিসিয়েশন দেখাইতে হয়। দেখো তো ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার কিনা বলো। তোমাদের মানে সব জায়গায় স্ক্র্যাপ ভ্যালু বাদ যাবে, যে কোনো নিয়ম, শুধু এই একটা নিয়ম, যে নিয়মে কি করা লাগে না, বাদ দেওয়া লাগে না। তাহলে এখন ভালো কথা বোঝো, একটা গুরুত্বপূর্ণ কথা, এই নিয়মে যদি পার্সেন্টেজ করা লাগে ডাবল ডিক্লাইনে, তাহলে এক্ষেত্রে ডেপ্রিসিয়েশন রেট আগে একটু ভিন্ন ভাইয়া। 1/n দিয়েছিলাম, ইন্টু 100ও দিবা, লাস্টে 2 দিয়ে গুণ। কত গুণ আবার বলো? আর যদি কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে কোনো কথা নেই, পার্সেন্টেজ না দেওয়া থাকলে এই পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন রেট এই নিয়মে করবা। বুঝেছো? আর অঙ্ক করার সময় আরো ক্লিয়ার করে দিবানি আমি, তোমাদের সমস্যা না। এখন আসো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, তোমাদের এই অংশ তো গেল, তোমাদের এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আইটেমটা আছে ভাইয়া, এই আইটেমটা হচ্ছে মনে করো ওই যে উৎপাদন একক পদ্ধতি বা মাইলেজ, মানে কিলোমিটার পদ্ধতি যাই বলি না কেন, এই টাইপের যদি কিছু অঙ্ক তোমাদের আসে, সেক্ষেত্রে তোমরা মনে রাখবা ওগুলা একই সিস্টেম। মানে প্রথমে তোমাকে ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করা লাগবে। তাহলে কস্ট থেকে কি বিয়োগ করতে হয় মনে আছে? কথা বলো। সেলভেজ ভ্যালু বিয়োগ করতে হয়। ইয়েস। এখন তোমার মোট প্রোডাকশন, বা তুমি একটা মোটরসাইকেল কিনেছো, মোট জানো 1 লক্ষ কিলোমিটার চলবে, তো ওই 1 লক্ষ, বা আমার মনে করো এই বোর্ডটা ওই ওরকম 1 লক্ষ ঘন্টা চলবে, তাহলে আমি কত ঘন্টা চালাইছি এ পর্যন্ত, সেভাবে আমার অবস্থান নির্ণয় করতে হবে ওই নিয়মে, না বোঝনি? তাহলে তোমার মোট উৎপাদন একক দিয়ে ভাগ করতে হয়। তার মানে এর নিয়ম
ডেপ্রিসিয়েশন এই ক্ষেত্রে বের করার নিয়ম কস্ট মাইনাস সেল বেস বলে এটা থাকবেই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সিস্টেম হবে এখানে টোটাল প্রোডাকশন, যদি টোটাল ইউনিট হয় টোটাল ইউনিট, যদি টোটাল কিলোমিটার হয় টোটাল কিলোমিটার। না এখনো বোঝনি? যা হবে তাই, মানে যে নিয়মই হোক একই কথা। টোটাল প্রোডাকশন হলে টোটাল প্রোডাকশন, ইউনিট হলে ইউনিট, কিলোমিটার হলে কিলোমিটার। না বোঝনি এখনো ভাইয়া? তাহলে এই ক্ষেত্রে আর ডিরেক্ট ডেপ্রিসিয়েশন হয় না, এটা মূলত হয় ডেপ্রিসিয়েশন পার ইউনিট। কি বলেছে আবার বলো? যদি ইউনিট হয় ইউনিট, প্রোডাকশন হলে প্রোডাকশন লিখবা, কিলোমিটার হলে কিলোমিটার। ডেপ্রিসিয়েশন পার ইউনিট, ডেপ্রিসিয়েশন পার প্রোডাকশন, ডেপ্রিসিয়েশন পার কিলোমিটার। না এখনো বোঝনি ভাইয়া? মানে 1 কিলোমিটার একটা ইউনিটের জন্য অবশ্যই কত তাই বের হবে। কনসেপ্ট ক্লিয়ার? এই বেসিক গুলো জানা থাকলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে না আর কি। এখন তোমার যখন এইগুলা নির্ণয় হয়ে যাবে, মনে রাখবা এখন তোমার তো প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন বের করা লাগবে। এবার মনে করো 1 বছরে উৎপাদন 10,000, আর পার ইউনিট অবস্থায় মনে করো 1 টাকা, 10,000 গুণ 1, 10,000 টাকা অবস্থায়। আর একটা বছর উৎপাদন মনে করো 15,000, তাহলে 15,000 গুণ 1, তখন উৎপাদন কত হবে, মানে অবস্থায় কত হবে? 15,000। এই হচ্ছে সিস্টেম, মানে এই যা নিয়ম শিখলা এগুলোই মূলত তোমার ডেপ্রিসিয়েশন নির্ণয়ের মেন ফর্মুলা। তাহলে আমার কথা বুঝতে পেরেছো মোটামুটি? এই অবশ্যই চ্যাপ্টার কিন্তু তোমরা পূর্ণাঙ্গ নাম্বার পাবা যদি একটু ভালো করে বেসিকটা ক্লিয়ার করো। আমাদের আগামী ক্লাসে আমরা মনে করো জার্নাল নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে। তবে এখনো একটু সময় আছে, এই সময়ে আমরা একটু কাজ করতে চাচ্ছি যে শিডিউল আসে এই অঙ্কে, ম্যাক্সিমাম অঙ্কে শিডিউল করতে বলে। এই শিডিউলটা মূলত আমরা কেমনে করব, এই শিডিউলটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তো প্রথমে তোমরা লিখবা ইয়ার বা বছর, না বোঝনি? 5 বছর থাকলে তোমরা এভাবে 5টা ঘর কাটবা, 10 বছর থাকলে 10টা, 3 বছর থাকলে 3টা ঘর। না ক্লিয়ার? না এখনো? বলো তো ভাইয়া। 1 2 3 4 5 এভাবে শিডিউল লিখবা, কিন্তু প্রথমে 1 না লিখে তোমরা লিখতে পারো ডেট অফ পারচেজ। কি বলতে পারো ভাইয়া? পারচেজ বা ডেট অফ পারচেজ, যাই হোক লিখতে পারো এই জায়গায় ডেট অফ পারচেজ বা পারচেজ প্রাইস, যাই হোক একটা লিখবা এই জায়গায়। আর 1 বছর শুরু করবা এই জায়গা থেকে, 2 3 4 এভাবে। আর এটা আমাদের পারচেজের একটা ডেট লিখবা, ডেট অফ পারচেজ। এই ক্ষেত্রে আমাদের এই ঘরটা লেখার পর কিছু ঘরে আমাদের বিগিনিং ব্যালেন্স লেখা লাগে। বিগিনিং ব্যালেন্স না লিখলে অনেক জায়গায় ক্ষতি হয় না, কিন্তু ডাবল ডিক্লাইন করতে হলে বিগিনিং ব্যালেন্স লাগবেই লাগবে। অন্য নিয়মগুলোতে বিগিনিং ব্যালেন্স লিখতেও পারো, নাও পারো। এরপর তোমার ঘর লাগবে কি? ডেপ্রিসিয়েশন, মানে অবশ্যই। এরপর ঘর লাগবে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে পুঞ্জীভূত অবশ্যই। এরপর লাগবে তোমার লাস্টের ঘর এন্ডিং ব্যালেন্স। কি বলেছি আবার বলো ভাইয়া? এন্ডিং ব্যালেন্স। এভাবে আমাদের ঘর লাগবে। তাহলে মূলত আমাদের কয়টা ঘর লাগে? কলাম 5টা কলাম প্রয়োজন। কয়টা আবার বলো ভাইয়া? 5টা। প্রথমে ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর এন্ডিং ব্যালেন্স। এই 5টা ঘর খুব ভালো করে মনে রাখবা। এই 5টা ঘরের আমরা প্রত্যেকটার ছক শিখাবো সুন্দর করে, একটি অঙ্কের মাধ্যমে শিখাবো। আগে বেসিক গুলো আমরা ক্লিয়ার করে নিই, তারপর আমরা মনে করো বিস্তারিত আলোচনা করব। অঙ্কের মাধ্যমে তোমরা আরো ভালো ক্লিয়ার হতে পারবা, কোনো সমস্যা নাই। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ওকে।
তো এখন আমাদের এই অংশটি ক্লিয়ার হয়, এর পরবর্তীতে জাবেদা শেখাতে হবে। তো জাবেদা একটু সময় লাগবে, আজকে আসলে জাবেদা শেখানো যাবে না, আগামী দিন আমরা জাবেদা শিখায় শেষ করে দেব। এখন এই অঙ্কের যদি কারো খতিয়ান লাগে, তোমরা খতিয়ানটি ছকে করার চেষ্টা করবা না। চলমান জের ছকের খতিয়ান সবার মনে আছে? ঘর চলমান জের ছক কার কার মনে আছে? প্রথমে জানো কি লাগে? ডেট, এইট এরপর অ্যাকাউন্ট টাইটেলস Account বা title. পার্টিকুলার্স, তাই না? অ্যাকাউন্ট টাইটেলস বা পার্টিকুলার্স যে লেখো তোমরা। এরপর জানো রেফারেন্স একটা ঘর লাগে। এরপর কি লাগে? ডেবিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা। আর লাস্টে একটা আমাদের ব্যালেন্স বা জেরের ঘর লাগে, মনে আছে? জি ভাই। একটা ডেবিট আর একটা কি ক্রেডিট, এটা আমাদের জের বা ব্যালেন্স। ওকে, তো এই হচ্ছে আমাদের খতিয়ানে যদি লাগে। খতিয়ানের জন্য কার কার লাগতে পারে? সাধারণ অবস্থায় ডেপ্রিসিয়েশন লাগে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই দুই ধরনের খতিয়ান। আর একটা আছে যে কোনো ফিক্সড অ্যাসেট যে নামে থাকবে ওই নামের। মোট কয় ধরনের খতিয়ান আসতে পারে তোমার? 3 ধরনের, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর একটা কি বলেছি? ফিক্সড অ্যাসেট। এই 3 ধরনের তোমার লাগতে পারে। এখন আরো একটা বিষয় তোমাদের ক্লিয়ার করি, এখানে আংশিক তোমাদের ব্যালেন্স শিট আসতে পারে। কি আসতে পারে? ব্যালেন্স শিট আংশিক। মনে করো এই আংশিকটা আবার কেমন? মনে করো শুধু অ্যাসেট সংক্রান্ত। তো এই ফিক্সড অ্যাসেট তুমি লিখবা নাম, তা এই ফিক্সড অ্যাসেটের মনে করো নাম লিখলা, মনে করো ফার্নিচার। এই ফার্নিচারে মনে করো এখানে টাকা লিখলা, এর থেকে বাদ দিলা অ্যাকুমুলেটেড কি ডেপ্রিসিয়েশন, এই বাদ দিয়ে যা হলো আউট অফ কলামে দিলা, এই শেষ। এখন যদি মনে করো না 3 বছরের চাই, তাহলে সেক্ষেত্রে তুমি উপরে সাল লিখবা 2022, এরপর 2023, এরপর 2024, না বোঝো নাই? এই একই সিস্টেমে 3 বার দেখাই দিবা। এই হচ্ছে তোমার কি ব্যালেন্স শিটের কাজ। আর ইনকাম স্টেটমেন্টে আসলে শুধু কি লিখবা? ডেপ্রিসিয়েশন, আর কোনো কিছু লেখা নেই। যদি সাপোজ এগুলো করতে বলে, আমি যদিও শিখাবো অঙ্কের মাধ্যমে সব, তো এগুলো আমরা আস্তে আস্তে আগামী ক্লাসগুলোতে সুন্দর করে বুঝাইয়ে দিব। তো তোমরা এই বেসিক ক্লাস যতটুকু করালাম এগুলো নিজের মতো করে নোট করো। মানে আমি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করতেছি, অল্প আলোচনা করলে দেখা গেল একদিনেই সব বেসিক দেওয়া যায়। কারণ ডিটেলস আলোচনা না করলে তোমরা আবার একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হবে না, যেহেতু কোশ্চেন ঘোরায় ফেরায় আসতেছে, মানে সবকিছু আমাকে ভালো করে বোঝানো লাগবে। তো এই পর্যন্ত যা বোঝালাম এর মধ্যে কোনো ঝামেলা থাকলে বলতে পারো। সমস্যা আছে? দেখো তো ভাইয়া, ক্লাসটা করো, কোথাও সমস্যা হলে আমাকে জানাও, অথবা আগামী ক্লাসে বলো আমাকে, তাহলে আমি বুঝাইয়ে দিব। ওকে, তাহলে সবাই ভালো থেকো, আজ এ পর্যন্ত।